নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে আজ সেই শুভ মুহূর্ত এসে গেল, যেখানে দাঁড়িয়ে বা যে শুভ মুহূর্তে দাঁড়িয়ে অনায়াসে বলা যেতে পারে যে বিজেপি আবকি বার 400 পার হয়ে যাবে। কারণ এই যে ইন্ডি জোট তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর বা মোদিকে হারানোর, তাদের সবচেয়ে বড় যে শরিক কংগ্রেস, সে কিন্তু এবার এই লোকসভা নির্বাচনে সংখ্যাগুরু মানুষের মন থেকে দূরে সরে যাবে। কারণ আত্মঘাতী একটা সিদ্ধান্ত, যেটা আজ নেবে না কাল নেবে আমি ভাবছিলাম, অবশেষে আজ নিয়েই ফেলেছে। চলুন সেই ব্রেকিং নিউজ দিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, এই রাম মন্দির ইস্যু নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ব্যাকফুটে পড়ে গেছে ইন্ডি জোট। এ কথা আমি আপনাদের প্রথম থেকে বলছিলাম। রাম মন্দির এমনই একটা ইস্যু, যে ইস্যুটাকে এখন সবাই চাইছে বোঝানোর যে আমরা সবাই রামের জন্যই আছি, কিন্তু অ্যাকচুয়ালি এরা রামকে কতটা মানতো সেটা নিয়ে প্রশ্ন এসে গেছিল। ইতিহাসের পাতার মধ্যে চাপা পড়ে গেছিল কংগ্রেসের সেই সমস্ত উক্তি, যে উক্তিগুলো একদিন তারা বলতো যে হ্যাঁ, রামচন্দ্র বলে কিছু নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক একটা চরিত্র, অর্থাৎ পৌরাণিক গল্প বা এটা কাল্পনিক গল্প, রাম ইতিহাস নয়, এই কথা তারা বলতো। তাই তারা রাম সেতুকে ভাঙতেও চেয়েছিল, কিন্তু সেই ঘটনাগুলো আস্তে আস্তে মানুষ ভুলে গেছিল। কারণ মানুষ কর্মব্যস্ততায় এবং নিত্য নৈমিত্তিক যে সমস্ত কাজ, তারপরে দৈনন্দিন চাপে ভুলেই যায়। তাই সবাই প্রায় ভুলে গেছিল যে কংগ্রেস একসময় রামকেই অস্বীকার করত। আমরা হয়তো কজন ইতিহাসের পাতা খুলে আপনাদের দেখাতাম, কিন্তু তবু বিশ্বাস করানো কঠিন ছিল। অবশেষে আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে একই অবস্থান রেখেছে এই কংগ্রেস। দেখুন, অন্যান্য রাজনৈতিক দল, মানে আমি ইন্ডি জোটের কথা বলছি, তাদের মধ্যে এই উদয়নিধি, স্টালিন ফালিন, এরা তো পরিষ্কারই বলে দিয়েছে সনাতন ধর্ম একটা ওই ম্যালেরিয়া, ডেঙ্গু, এদের মতো, একে বিনাশ করতে হবে। তাই তারা যে রাম মন্দির আন্দোলনে আসবে বা রাম মন্দিরের সঙ্গে থাকবে, এটা ভাবা যায় না। সমাজবাদী পার্টি, অর্থাৎ মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব হচ্ছে সেই লোক যে নির্বিচারে করসেবকদের গুলি করে মেরেছিল। কাজে তার দল যে আসবে সেটা ভাবা বাতুলতাই হবে। তৃণমূল যে আসবে না এটা আমরা সবাই জানতাম, কারণ তৃণমূলের যে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি, সেগুলো খুব বেশি পুরনো হয়নি। আর সিপিএম, এই দলটা সম্বন্ধে সবার ধারণা আছে যে হিন্দু মন্দির বা হিন্দু পুজো এই থেকে বা এসব থেকে সিপিএম নিজেদের দূরত্ব রাখে, বাকি সব জায়গায় ধর্ম ঠিক রাখে। সীতারাম ইয়েচুরি রামের ওপর ভরসা রাখেন না, এটা হয়, কমিউনিস্টরা এরকমই হয়। কিন্তু কংগ্রেস খুব সুন্দর ক্যামোফ্লেজ করেছিল, কারণ কংগ্রেসের যে মাথা, মানে যাকে মুখ বলা হয়, সেটা হচ্ছে রাহুল গান্ধী। যদিও এখন মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খড়গেকে সামনে করে দিয়েছেন, কিন্তু কংগ্রেস সবসময় মেনে চলে যে গান্ধী নামটা থাকলেই হবে। যদিও এই রাহুল গান্ধী কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীর সেই গান্ধী নয়, এটা একটা অন্য নাম। কারণ এই যে দেখছেন রাহুল গান্ধী, এরা অ্যাকচুয়াল, এদের টাইটেল যদি ওপরে ওপরে যান তাহলে দেখবেন রাজীব গান্ধীর পরে, অর্থাৎ ইন্দিরা গান্ধী যার সঙ্গে বিয়ে হয়েছিল, তারা ছিল গেন্ডি, মানে পার্সিয়ান। সেখান থেকে এরা গান্ধী টাইটেলটা করে নিয়েছে নিজের মতো করে, ফিরোজ গেন্ডি থেকে ফিরোজ গান্ধী হয়ে গেছে। এগুলো হচ্ছে ইতিহাস। এখন রাহুল গান্ধীকে ব্রাহ্মণ সাজিয়ে, একদম জনেওধারী ব্রাহ্মণ সাজিয়ে সামনে আনা হচ্ছিল, অর্থাৎ আমরা সবাই ধর্মকে মানি। কিন্তু যখন রাম মন্দিরের প্রশ্ন এলো, তখনই কিন্তু আসল কথা বেরিয়ে এলো। আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েই ফেললো, এবং এটাই স্বাভাবিক। তারা যেটা সত্যি সেটা বলেছে, যে তারা এইসব ব্যাপার থেকে দূরে থাকে, মানে সনাতন ধর্ম, রামচন্দ্র, এসব থেকে দূরে আছে। তাই আজকে কংগ্রেস কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করলো যে তারা, মানে তাদের যে তিনজনকে আমন্ত্রণ করা হয়েছিল, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী, এই তিনজনকে যে আমন্ত্রণ করা হয়েছিল, এই তিনজনই যাবে না। 22শে জানুয়ারি তারা অযোধ্যায় যাচ্ছে না, রাম মন্দিরে যাবে না। মন্দিরে যাওয়া তো দূরের কথা, সেই অনুষ্ঠানে তারা থাকবে না। কারণ কিন্তু সেই একটাই,
আর সেটা হচ্ছে বলছে বিজেপি এবং আরএসএস যেটা দেখাচ্ছে যেন তাদের কর্মসূচি, অ্যাকচুয়ালি এরা লিখেছে এটাই যে এটা যেন বিজেপি আরএসএসের কর্মসূচি হচ্ছে, আমরা এটাকে মানি না, তাই ওই জন্য যাবো না। কিন্তু আসল কথা হচ্ছে এটা তো রামচন্দ্রকেই মানত না। রামচন্দ্র কাল্পনিক বলে পুরো সেতুটাই ভেঙে দেওয়ার চিন্তায় ছিল সোনিয়া গান্ধী এবং তার ওই কি বলবো চেলা চামুন্ডারা সবাই মিলে। মোটামুটি রাম মন্দিরে রাম সেতু সব ভেঙে দেওয়া ধান্দা এরা থাকে, রাম সেতু ভেঙে দেওয়া জায়গা ছিল। রাম মন্দিরটা নিয়ে এখন নিজেরা দাবি রাখতে চাইছিল। আমি বলেছিলাম আপনাদের, দেখবেন একটু পুরোনো ভিডিওগুলো খেয়াল করে, আমি আপনাদের বলেছিলাম যে রাম মন্দির হচ্ছে এমনই একটা জায়গা যেখানে গিয়ে কিন্তু বিজেপির ক্রেডিট নেই বলার জন্য চেষ্টা করবে, কিন্তু নিজেরা যে ক্রেডিট নেবে সে জায়গাও নেই। কারণ রামচন্দ্রকে যদি মানতে হয়, যদি বলে হ্যাঁ অযোধ্যা রাম মন্দির ঠিক আছে, তাহলে মুসলিম ভোটটা আবার চলে যাবে। আর এই দলগুলোর একটা অদ্ভুত সেকুলারিজমের পদ্ধতি, আর সেই সেকুলারিজম পদ্ধতি হচ্ছে মুসলিম তোষণ, হিন্দুদের বর্জন। আর সেটা স্বাভাবিক, কারণ মুসলিমদের ব্লক ভোট পড়ে, কিন্তু হিন্দুরা ব্লক ভোট দিত না, আপাতত দিচ্ছে। আপাতত তারা শিখে গেছে আমাদের ধর্মকে রক্ষা করতে হবে, তাই আমাদেরও ব্লক ভোট দিতে হবে। অর্থাৎ সবাই মিলে জোটবদ্ধভাবে একটা দলকে যাও, যে দল আমাদের ধর্মকে রক্ষা করবে। সেদিকে যাওয়া এই ভারতবর্ষে আজকে এই কংগ্রেসের এই ডিসিশন, এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত। দেখুন, কংগ্রেস আজ থেকে যদি আপনি 10 বছর আগের কথা ভাবেন, তখন যদি এই সমস্ত ডিসিশন নিত তাহলে ঠিক ছিল। কারণ তখন ভারতবর্ষে এরকম হিন্দু জাগরণ হয়নি, সনাতন ধর্মের এত উত্থান হয়নি। মোদিজি আসার পরে ধীরে ধীরে সনাতন ধর্মের উত্থান কিন্তু আরও বেশি হয়েছে। এবং এখন সামান্য কিছু কেউ একটা ভিডিও বা সিনেমা ভুলভাল করলে তার বিরুদ্ধে স্টেপ নিয়ে নিচ্ছে আজকে সনাতন ধর্ম বা সনাতন ধর্মী বা সনাতনীরা। নইলে আগে দাম মারো দাম মিটে যায় গাম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম, মনে আছে? সেই গানও চলতো, বিভিন্ন গান চলতো, কিন্তু আজকে সেসব চলছে না। খুব মজার কথা হচ্ছে, নচিকেতাকে নিয়ে কদিন আমাদের এখানে খুব বেশি কথা হয়েছে। নচিকেতার একটা গানকে নিয়ে, ওই যে ঘন্টায় ঘন্টায় জন্মে যাবে অযোধ্যায় না কোথায়, লাঞ্চিনের ডাকনা দশরথকে শুনি, এই যে গানটা গেয়েছিল নচিকেতা, এটা কিন্তু আজকে গায়নি। কিন্তু দেখুন আজকের বাংলায় হিন্দু কিরকম জেগে গেছে যে নচিকেতার এই গানটা নিয়ে কিন্তু এখন প্রতিবাদ চলছে। আপনারা অনেকেই বলেছেন দাদা নচিকেতার ওই গানটা নিয়ে আপনি বলবেন না, অবশ্যই থাকবে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে কেন নচিকেতা বলেছেন, কি জন্য বলেছেন, কোথায় ভুল, সবটা নিয়ে থাকবে। অবশ্যই নজর রাখুন রুদ্রবার্তায়। তবে আপাতত যেটা বলছিলাম সেটা হচ্ছে রাম মন্দিরের এই ব্যাপারটা নিয়ে কিন্তু কংগ্রেস যে সিদ্ধান্ত নিল, মানে এই যে আমরা যাব না, এর ফলে গোটা দেশের সনাতনীরা মানে হিন্দুরা যারা এখনো পর্যন্ত সংখ্যাগুরু, তারা কিন্তু কংগ্রেসকে এবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। তাই বিজেপি যে চিন্তা ভাবনা করেছিল না, আব কি বার 400 পার, হয়েই গেল প্রায়, কারণ আর আটকানোর জায়গায় কেউ নেই। ওদিকে যদি মহারাষ্ট্র দেখেন, সেখানে আবার উদ্ধব ঠাকরে লাফাচ্ছিল একনাথ শিন্ডের নাকি মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, আজকে সেখানেও মুখ থুবড়ে পড়েছে উদ্ধব ঠাকরে। অর্থাৎ জাতীয় রাজনীতিতে যদি আপনি লক্ষ্য রাখেন বা নজর রাখেন, তাহলে দেখবেন সমস্ত দিক থেকে কিন্তু উঠে আসছে বিজেপি আসবে, মানে এই হিন্দুত্বটায় আসবে। আর হিন্দুত্ব আসা মানেই হচ্ছে বিজেপি আসা, কারণ এখন তো সব দলই এক বাক্যে বলছে বিজেপি করছে সব। তাই বিজেপির পক্ষে এবার আপকি বার 400 পার মনে হচ্ছে হয়ে গেল কংগ্রেসের এই ডিসিশন নেওয়ার জন্য। এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? আপনার মনে হচ্ছে না কংগ্রেসের এই সিদ্ধান্ত নেওয়াটা সময়ের অপেক্ষায় ছিল? এরা এটা বলতোই সিপিএম যাবে না, আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, প্রতিবেদনে বলেছি, এখনও বলছি, তৃণমূল যাবে না, এদেরকে আমন্ত্রণ দেওয়াই উচিত হয়নি, তবে কংগ্রেসকে দেওয়া ঠিক হয়েছিল। কারণ কংগ্রেসকে আমন্ত্রণ দিয়ে কংগ্রেস যে গেল না, এটাতে কিন্তু ধাক্কা খাবে গোটা দেশে যারা একটু একটু ভাবতো যে না ঠিক আছে আমার ধর্ম আমার কাছে আছে, কিন্তু কংগ্রেস ঠিক আছে, কংগ্রেস তো আর রামের বিরুদ্ধে নেই। আজ বোঝা যাচ্ছে রামের বিরুদ্ধেই চলে গেছে কিন্তু কংগ্রেস, মানে সেদিন আমি যাব না। আর এই ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ বলছে जो राम का नहीं वो हमारा भी नहीं, তাই না? আপনি কি বলছেন, যে রামের নয় সে কি আপনার? কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে। আর অপেক্ষা করে থাকুন আমার পরবর্তী রুদ্রবার্তা। যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।